अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोशनी, शिवा, এই দেখো, এটাই চেয়েছিলে না তোমরা দুজন? নিয়ে এসেছি মাকে এখানে। এই অবস্থার জন্য উনি ততদিন পর্যন্ত বেল পেয়েছেন যতদিন ওনার শরীর না ঠিক হয়ে যাচ্ছে। তারপর ওনাকে আবার জেলে ফিরে যেতে হবে বাকি শাস্তি ভোগ করার জন্য। আপনার আর কোথাও যাওয়ার দরকার নেই। এবার আপনি আপনার পাপের শাস্তি পেয়েই তো গেছেন। আমিও চাই যে এবার আপনি পুরনো সব কথা ভুলে যান, যাতে আমরা সবাই মিলে একটা নতুন জীবন শুরু করতে পারি। দেখলেন যশোদা দেবী, আমার বোনের মন কত বড়। আপনি ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ও একটা মুহূর্ত সময় নেয়নি আপনাকে ক্ষমা করতে। আজ রশনির জন্য আপনি এই বাড়িতে ফিরতে পেরেছেন। আর শুধু তাই নয় শিবা, হয়তো আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, কিন্তু ওনার অবস্থা দেখে যেভাবে তোমরা দুজন ওনাকে ক্ষমা করে দিলে আর আমাকে বোঝালে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদটা তো ঠিক আছে, কিন্তু তুই এসব কি করছিস? কাঁদছিস কেন তুই? আরে আমাদের বাড়িতে একটা নয় দুটো খুশি আসছে, আর তুই কেঁদে তাদের স্বাগত জানাবি? আরে চোখের জল মোছ আর হাসি মুখে তাদের স্বাগত জানা। ঠিক বলেছ তুমি। এবার আমাদের কাছ থেকে আমাদের খুশি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর কেউ যদি এরকম ভাবেও না, তাহলে তাকে এইবার অর্জুন আর শিবা দুজনের সম্মুখীন হতে হবে। তোমরা দুজন থাকতে আমার কোনো কিছু নিয়ে ভয়ের কোনো ব্যাপারই নেই। মা নিশ্চয়ই ক্লান্ত। আমি তাহলে এখন মাকে গিয়ে ঘরে দিয়ে আসছি। আমাদের হবু সন্তানের খেয়াল রাখো তুমি। আমি মাকে ঘরে নিয়ে যাচ্ছি। কখনো কখনো আমি ভাবি যে এই তো সেদিনের কথা, তুই এই ছোট্ট রশনি ছিলি, আর আজ আমার সেই ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। তোর মনটা অনেক বড় রশনি, আর আমি খুব গর্ব অনুভব করি তোর দাদা বলে। আমারও খুব গর্ব হয় দাদা, তোমার বোন হওয়ার জন্য। চল যা গিয়ে বিশ্রাম কর, আমি দেখি কনকের কাছে যাই। কনক, আমি কথা দিচ্ছি সারাটা জীবন তোমাকে এমন নিশ্চিন্তে আর সুখে রাখবো আমি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন সব করব। চাঁদনি মায়ের ওই চিঠি পাওয়ার পর আমাকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। কনকের সামান্য অবহেলাও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। সারা রাত আমি এখানে থেকে পাহারা দেব। পুলিশকে ওই লাশের ঘটনাটা বলে দেওয়া উচিত আমার। এটা একদম সঠিক সময় আমার কাজটাকে পরিণতি দেওয়ার, যেটার জন্যে আমি এখানে এসেছি। ইন্সপেক্টর বাবু, আমি শিবরাজ বলছি। কনক বলেছিল আমাদের বাড়িতে একটা লাশ দেখেছে। না না, লাশ বা কোনো রকম অস্ত্রশস্ত্র কিছু পাইনি, কিন্তু না না, এখনো কিছুই পাইনি। ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, তারপর দেখব। শিবা, দাদা, একদম এগোবে না। দাদা দাঁড়াও। এই সবাই একদিকে সরে যাও। এই তুমি এদিকে এসো, সবাই পিছিয়ে যাও। সরে যাও মুং।
কে তুই? ভুল করেও একদম সাহস দেখাতে চেও না, নয়তো গুলি চালাতে আমার কোনো ভুল হবে না। আর ওকে আমি এক্ষুনি শেষ করে দেব, আর তার সঙ্গে ওর পেটের বাচ্চাটাকেও। এই, তুই যদি ওদের ছোঁয়ারও চেষ্টা করিস না, ওদের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, তোকে এখানেই শেষ করে দেব। তোর কি চাই আর কে তুই সেটা বল। এইবার পথে এসো বাছাধন। তুই যা বলবি আমি করব, কিন্তু আমার স্ত্রী আর আমার বোনকে ছেড়ে দে। আমার চাই টাকা, কিন্তু সেটা আমি তো অলরেডি পেয়ে গেছি। আর আমার কাজের একটা নিয়ম আছে, যখন একবার আমি পুরো টাকাটা পেয়ে যাই, তখন কাজটাও 100% পুরো করেই আমি ছাড়ি। তার মানে হলো তোমার স্ত্রী, তুমি আর তোমাদের হবু সন্তানের মৃত্যু। আমি দায়িত্ব নিয়েছি তোমাকে আর তোমাদের হবু সন্তানকে খুন করার। তুই আমায় মারতে চাইছিস তো? দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি একেবারে নিরস্ত্র। আমাকে মার, তোর প্রতিশ্রুতি পালন কর, কিন্তু ওদেরকে ছেড়ে দে। না দাদা। কি না? এই চুপ কর। তোর সাহসের প্রশংসা করতে হচ্ছে, চল তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, এই নে। না দাদা। যদি তুই এই দুজনকে জীবিত দেখতে চাস, তাহলে তোল বন্দুক, নিজের মাথায় ঠেকা আর নিজের প্রাণ নিয়ে নে। আমি ওদের ছেড়ে দেব, সত্যি বলছি। শিবা, না, পাগল হয়ে গেছো। না দাদা, তুমি এরকম কিচ্ছু করবে না। শিবা, বন্দুক নামাও, আমি বলছি। না শিবা। অর্জুন চুপ। শিবা, বন্দুকটা নামাও, আমি বলছি। কি হলো, মালা দিয়ে বরণ করতে হবে নাকি? চালা গুলি। আরে তোর মতো শয়তানকে সোজা করা না শিবার বাঁ হাতের খেলা। যত টাকা তুই সুপারি পেয়েছিস না, তার চেয়ে অনেক বেশি টাকা তোর চিকিৎসার জন্য খরচ হবে। তার কারণ তুই আমার স্ত্রী আর আমার বোনের ক্ষতি করার কথা ভেবেছিলি। আরে তুই আমাকে মারতে চেয়েছিলি, তাতে কিন্তু আমি রাগিনি, কিন্তু তুই আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলি। তোর এই নোংরা ইচ্ছের জন্য আমার ভেতরের আগুন আজ আরো জ্বলে উঠেছে, আর এটাই তোর প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট। তাই যা যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। তোকে এখানে কে পাঠিয়েছে তার নাম বল। না না, আমি নামটা বল, নইলে প্রাণে মেরে দেব তোকে। বলছি ছেলে, একজন মহিলা আমার সঙ্গে দেখা করেছিল। আমি ওর নাম জানি না, আমি শুধু দেখেছিলাম, ব্যাস। ও আমাকে বলেছিল যদি আমি তোমাকে আর তোমার হবু বাচ্চাকে মেরে দিই, তাহলে অনেকগুলো টাকা দেবে আমাকে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। একে গ্রেপ্তার করুন ইন্সপেক্টর বাবু, এ একজন খুনি। আর ও এই ঘরে একটা লাশ লুকিয়ে রেখেছে। লাশ? ওই লাশটা কোথায় আছে বল। স্টোর রুমে লাশ। ভেতরে গিয়ে চেক করো। এই চল। স্যার,
আমি বলেছিলাম না শিবা, আমি সত্যি ডেড বডি দেখেছিলাম, কোনো স্বপ্ন ছিল না ওটা। এই কাজটা অন্য কারোর নয়, এই প্ল্যান চাঁদনি মায়ের। ও নিশ্চয়ই ওকে এখানে পাঠিয়েছে। চাঁদনি মা, তোমাকে আমি ছাড়ব না। শিবা, সত্যি তুই শিবের অবতারই বটে। পরিবারের উপর যত ঝড় আসুক, তুই ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে থাকিস। ঈশ্বর করুন তোর মতো ছেলে, তোর মতো দাদা, তোর মতো স্বামী যেন ঘরে ঘরে থাকে। না দিদিমা, ভগবানের এত আশীর্বাদ যদি আমার ওপর থাকতো তাহলে এই ঘটনা আজ ঘটতো না। আমি থাকার পরেও এই বাড়ির একজন খুন হয়েছে, তোমরা তো জানো সকলে। তার জন্য খুব কষ্ট হয় আমার। শিবা, ওর মৃত্যুতে আমাদের সবারই খুব খারাপ লেগেছে, সবাই কষ্ট পেয়েছে, কিন্তু যেভাবে তুমি ওর পরিবারের দায়িত্ব নিয়েছো, গর্ব হয় তোমার জন্য। হ্যাঁ শিবা, তোর মতন বড় মন সবার থাকে না। আরে তোকে তো আমি বোঝার চেষ্টা করছি, আর যত বুঝে উঠছি তত বেশি আমার মনে তোর জন্য সম্মান বেড়ে যাচ্ছে। যদি তুই না থাকতিস তাহলে আমি নিজের পায়ে আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম না। রাত দিন তুই যে আমার সেবা করেছিস, তার জন্য আমি তোর সারা জীবন ঋণী থাকব। না হলে কয়েকজন তো আমাকে প্রাণে মেরে ফেলার সম্পূর্ণ চেষ্টা করেছিল, কিন্তু কথায় আছে না যে কর্মের ফল এই জীবনেই পেতে হয়। মাগো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এত বড় বিপদ থেকে আমাদের বাঁচালে তুমি। আমাদের এই বাড়িতে মায়ের পুজো করা উচিত, ওনার কৃপা যেন সবসময় থাকে। চল, সাবধানে চ। আয়। রোশনি, কি হয়েছে জানি না, হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা করছে। ব্যথা করছে? আমার মনে হচ্ছে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শিবা, রোশনিকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চল, আমিও যাচ্ছি। না 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 শিবা, এখানে বৌদিরও তোমার প্রয়োজন রয়েছে। তুমি দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। সাবধানে। যতক্ষণ না আমি আসছি মায়ের খেয়াল রেখো। হ্যাঁ, মা, রোশনি এখন একদম ঠিক আছে। ডক্টর বলল যে সন্তান হওয়ার সময় যত এগিয়ে আসে না, ততই এরকম ব্যথা হতে শুরু করে। রোশনির জন্য খাবার নিতে এসেছিলাম, তাই ভাবলাম একবার তোমাকে বলে যাই এটা। মা, একটা কথা বলবো। তুমি যে এসব কাজ করেছো না, তার জন্য হয়তো আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু তোমাকে শাস্তি যখন দিয়েছি তখন তোমার কথা খুব মনেও পড়েছিল মা। কারণ তোমার ছেলে কোনোদিনও তোমাকে ছাড়া যে নিজের জীবন কাটায়নি মা। আমি যতই চোখের জল লুকিয়ে এটা লোককে দেখাই যে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা ছেলে তার মা ছাড়া কি করে বাঁচতে পারে? আজকে তোমার এই অবস্থার কারণ মনে হয় যেন আমিই মা। যদি আমি তোমাকে আটকাতে পারতাম, বোঝাতে পারতাম যে এরকম করো না, তাহলে না তো তুমি জেলে যেতে, না এরকম দুর্ঘটনা ঘটতো, আর না তো তোমার এরকম অবস্থা হতো। সবাই একসাথে হাসি খুশি জীবন কাটাতাম। কিন্তু কোনো ব্যাপার নয় মা, তোমাকে ঠিক করার জন্য যা করার করব, আর কোর্টে আর্জিও জানাবো যাতে তোমার শাস্তি কম করে দেয়। যখন তুমি তোমার বাকি শাস্তি ভোগ করে বাড়িতে আসবে না, তখন আমি, রোশনি, আমাদের সন্তান আর তুমি সবাই মিলে গ্রামে যাব। যাই হয়ে যাক না কেন মা, আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে করতে দেব না, কোনোদিনও না। অর্জুন, রোশনি কেমন আছে? ডক্টর বলেছে একটু দুর্বলতা রয়েছে, কিন্তু ভয় পাওয়ার সেরকম কিছু নেই। এরকম পরিস্থিতিতে ব্যথার জন্য দুর্বলতা চলে আসে, কিন্তু এখন ঠিক আছে। তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসবো ওকে। এই খাবারগুলো নিয়ে যাচ্ছিলাম ওর জন্য আমি। আচ্ছা শোন, আমি তোর মায়ের সেবা করার জন্য একটি মেয়েকে রেখেছি।
24 ঘন্টা ওনার খেয়াল রাখবে। উনি আসছেন, ওর সাথে দেখা করে তুই যা। আসুন। আমি এনার কথা বলছিলাম। ও হলো মধুবাই। আজ থেকে তোর মায়ের সমস্ত সেবা যত্ন ও করবে। আমি জানি তুই কি ভাবছিস। আমি এই সিদ্ধান্ত অনেক কিছু ভেবে নিয়েছি অর্জুন। দেখ, রশনির অবস্থা তো তুই জানিসই। কনকেরও দিনে গিয়ে এসেছে। এই অবস্থায় রশনি, কনক কিংবা আমরা দুজন ঠিকভাবে তোর মায়ের সেবা করতে পারবো না, যতটা তার প্রয়োজন। কিন্তু শিবা, কিন্তু কিছু নয়। তোর মায়ের জায়গায় অন্য কেউ হলেও তার জন্য আমি এতটা করতাম। পুলিশের ভেরিফিকেশনের পর ওনাকে নিয়ে এসেছি এখানে, তাই চিন্তা করিস না। আশা করছি আমার এই সিদ্ধান্তে তোর নিশ্চয়ই খারাপ লাগবে না। আরে শিবা, এসব কি বলছো তুমি? লজ্জা দিচ্ছ তুমি আমাকে। উল্টে আমার তো তোমাকে ধন্যবাদ বলা উচিত। কিসের জন্য? চুপ কর তো। কিচ্ছু না, সব ঠিক আছে। পরিবারের ব্যাপার। মধুবাই, ওই সামনে যশোদা দেবীর রুম, আপনি ওখানে যান। আমি একটু পরে এসে ওনার ওষুধ, খাবার সব বলে দেব। আপনারা কিন্তু একদম চিন্তা করবেন না, এখন তো আমি এসে গেছি। সব কাজ আমি দেখে নেব। আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একটা কাজ করা যাক। তোর সাথে আমিও হাসপাতালে যাই। আমি রশনিকে নিজের চোখে দেখলে একটু শান্তি পাবো। চলো। এই যে তুমি এইভাবে এখন কষ্ট দিচ্ছ, খুব ভালো করে জানি আমি। যখন তুমি বাইরে আসবে তখন তোমার পিছনে দৌড়তে হবে। আমার নাম মধু। আপনাদের বাড়িতে বয়স্ক কাকিমা আছেন, যশোদা দেবী, ওনার আয়া আমি। আজকেই এসেছি, আমাকে দিন, আমি জল ভরে দিচ্ছি। এখন এই মাসেও যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, খুব ভালো ব্যাপার। খুব ভালো মতো বাচ্চা জন্ম দিতে পারবেন। আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, কোন গ্রামে বাড়ি আপনার? ঢোলপুর। কেন? সেই জন্যই তো তখন থেকে ভাবছি যে আপনাকে দেখে এত নিজের বলে কেন মনে হচ্ছে। আরে আমার বাড়িও ওই গ্রামেই, সেই জন্যই। তাহলে তো মন দিয়ে কাজ করতে হবে, কেউ যেন অভিযোগ না করতে পারে। আমাদের গ্রামের নাকের প্রশ্ন যেন কেটে না যায়। জল ভরে আনছি। এই যে জল, সাবধানে যাবেন। বাড়িতে ঢোকার রাস্তা পেয়ে গেছি আমি। আরে বাড়ির লোকের কথা ছেড়ে দিন, বাইরে দাঁড়ানো পুলিশও কোনো সন্দেহ করেনি। এবার আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সমস্ত কাজ এবার পূর্ণ হয়ে যাবে। ওদের আমি এখানেই শেষ করে দেব, আর ওর সঙ্গে ওর পেটের বাচ্চাটাকেও। জেলে এক মহিলা দেখা করেছিল আমার সঙ্গে। ও আমাকে বলেছিল যে যদি আমি তোমাকে আর তোমার হবু বাচ্চাকে মেরে দিই তাহলে অনেকগুলো টাকা দেবে আমাকে। কে পাথর কে ছুড়লো? হ্যাঁ, একবার অসফল হয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে চাঁদনি বরাবরের মতো হেরে গেল। কারণ যখন তুই কষ্ট পাবি তখনই আমি শান্তি পাবো। আমার পরবর্তী পদক্ষেপ এমন হবে যেটা তুই চেষ্টা করেও আটকাতে পারবি না। কারণ তুই ভাবতেও পারবি না যে আমি কত দূর কি করতে পারি। তোর বাচ্চাকে আমি শেষ করে দেব। আমাকে খুঁজছিস তো তুই, তোর চোখের সামনেই আছি, কিন্তু তুই দেখতেও পাবি না। কোথায় ছিলে? হ্যাঁ। আর এটা কি করে লাগলো? পুরো লাল হয়ে গেছে তো। এই চিঠির ব্যাপারে বলে কনকের চিন্তা আমি আর বাড়িয়ে দিতে চাই না। কি হয়েছে শিবা, বলো না, সব ঠিক আছে? আরে হ্যাঁ, একদমই ঠিক আছে সব।
আর এমনিতেও তোমার হাতটা যতক্ষণ আমার হাতে থাকে আমার সাথে খারাপ কিছু হতে পারে নাকি? আর সিংহ ছোটখাটো আঘাত নিয়ে কখনো কিছু ভাবে না। তাহলে এটা বলো যে তোমার মাথায় এই চিন্তার দাগগুলো কেন দেখতে পাচ্ছি? সিংহ হলো জঙ্গলের রাজা, রাজা কিনা, আর রাজার এটা দায়িত্ব যে ও সকলের মঙ্গলের ব্যাপারে চিন্তা করবে, ভালো করবে, তাই চিন্তার ভাঁজ তো পড়বেই। কিন্তু একটা চিন্তা এখন আমায় খুবই চিন্তিত করছে কনক, সেটা আবার তোমার জন্য। আমি কি করলাম? এসে বসো, আমি বলছি। এখানে বসো, বসো। এবার বলুন। না, তোমার দোষটা তো আমাকে ওকে বলতে হবে। শোনা, তোমার মাকে একটু বোঝাও, সারাক্ষণ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে শুনছো, তোমার বাবা না বাবা নয় দাদু হয়ে গেছে, তাও ভুল পরামর্শ দিচ্ছে। কেন? আরে আমি চলাফেরা করলে আমাদের বাচ্চা আরো অ্যাক্টিভ থাকবে, সেই জন্য এত হাঁটাচলা করছি আমি। কিন্তু এখন আমি ওকে ঘোরাতে নয়, তোমাকে খুঁজতে এসেছিলাম। এদিকে এসো। শিবা, আমি জানি তুমি রশনিকে নিয়ে চিন্তিত। হ্যাঁ, একটু চিন্তা ছিল আমার, আর তাই আমি হসপিটালে গেছিলাম দেখা করতে। ওখানে আমাকে ডক্টর বললেন আমাদের ভয় পাওয়ার মতো কিছু নেই, আজই হাসপাতাল থেকেও ছুটি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমাদের জঙ্গলের রাজার সমস্ত চিন্তা থেকে মুক্তি পেয়ে থাকে, তাহলে নিজের রানীকে খাবার খাইয়ে দাও। ওহো, কারণ আমার আর আমার ছোট্ট শিবার তোমার ভালোবাসা আর তোমারই দেখাশোনা চাই। তোমার সেবাতে আমি হাজির আছি। চলো ভেতরে গিয়ে দেখি। খাবারও খাইয়ে দেব, এসো এসো। জল চাই? আচ্ছা, এক্ষুনি নিয়ে আসছি। ডক্টর বলেছে এরকম ব্যথা মাঝে মাঝে হতেই পারে। আমারও খুব গর্ব হয়। এটা নিয়ে আমরা পরে কথা বলবো।